হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। কে তুমি? স্যার, আমি মেজর মনসুর স্যার। তোমাকে আমি গতকালকে ফোন দিছি না, তুমি রিং ব্যাক করো নাই কেন? যে আপনার কল আসছে, আমি খেয়াল পুরোটা করতে তোমরা পারিনি, খেয়াল স্যার। করবে না, স্যার, তোমরা রিক্রুটিং অফিসার তো সেই জন্য তোমরা খেয়াল করো না, বিকজ তোমাদের পোতা বড় হয়ে গেছে। তোমরা যখন টাকা পয়সা নিয়ে লোক ভর্তি করো তখন চাকরিচ্যুত হয়েছে, এটা ঠিক আছে, এবং আমি মনে করতেছি সে এখনো দেশ থেকে পালায়নি এবং সে ইনশাল্লাহ ধরা পড়বে, এবং তাকে বিচারের মুখোমুখি হইতেই হবে। জিয়াউল হাসান এখনো দেশে আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সকলে ইতিমধ্যে জানেন মেজর জেনারেল জিয়াউল হাসান কত বড় দুর্নীতিবাজ এবং কত বড় খুনি। আপনারা হয়তো ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছেন আয়নাগরের মূল হোতা ছিলেন এই মেজর জেনারেল জিয়াউল হাসান। দর্শক বন্ধুরা, শেষ পর্যন্ত তার এমন একটি ভয়ঙ্কর কল রেকর্ড ফাঁস হয়েছে, আপনাদের মাঝে সেই ভয়ঙ্কর কল রেকর্ডটি তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা জেনে নেই আসলে তিনি কেমন ছিলেন, কেমন ভয়ঙ্কর ছিলেন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। কে তুমি? স্যার, আমি মেজর মনসুর স্যার। তোমাকে আমি গতকালকে ফোন দিছি না, তুমি রিং ব্যাক করো নাই কেন? স্যার, আমি আজকে এখন খেয়াল করলাম, আমি খেয়াল করি নাই স্যার। এখন খেয়াল করছো কেন? তোমাকে গতকালকে আমি রিং দিয়েছি, ওয়েন টু পিক আপ দ্য ফোন। স্যার, ফোন করছে, আমি তো স্যার গতকালে খেয়াল করি নাই স্যার, আমি গতকালে ঘুমায় গেছিলাম। তুমি কোন করছে এটা বলো, তুমি স্যার- খেয়াল করো না কেন? কোথায় ঘুমিয়ে গেছিলে তুমি? স্যার, আমি গতকালকে একটু অসুস্থ ছিলাম বলে আমি শুয়ে পড়ছিলাম স্যার। হ্যাঁ, তারপরে দেন হোয়াই ডিড ইউ কল মি ইন দ্য মর্নিং? আমি স্যার এটা খেয়াল করি নাই যে আপনার কল আসছে, আমি খেয়াল পুরোটা করতে তোমরা পারিনি, খেয়াল স্যার। করবে না, স্যার, তোমরা রিক্রুটিং অফিসার তো সেই জন্য তোমরা খেয়াল করো না, বিকজ তোমাদের পোতা বড় হয়ে গেছে। তোমরা যখন টাকা পয়সা নিয়ে লোক ভর্তি করো তখন আর সমস্যা হয় না। তুমি একটা চিঠি লিখে পাঠাইছো যে পিটিতে ফেল, পুশ আপে ফেল। পিটি ফেল পাস করায় তা বিএমএতে গেলে সে আর্মিতে পাস করে না, আবার বিএমএ থেকে পাস করে আসতে বলে আর্মিতে পিটিতে ফেলে ফেল করে। He didn't feel like to give a call even. It's so fun না খান। তুমি কোন করছে? স্যার 31 স্যার। তো তোমার এত ফান্নাই হয়ে গেছে তোমাদের, সকল লোক ভর্তি করে পয়সা খেয়ে, আমরা জানি না একে পয়সা, আমি সারাদিন দেখি তোমার টাকা পয়সা খেয়ে তোমাদের লোকজন ভর্তি হয়, একমাত্র মিলিটারিতে টাকা খেয়ে লোক ভর্তি হয়। That's why I have told to me that day. And you don't hesitate to give me a call even once I give you the call. And this is a government phone allotted to you. তোমাদের প্রবলেম আছে, প্রমোশন হয়নি কেন? স্যার, যোগ্যতা নাই দেখে স্যার। হ্যাঁ, disprove these things. তোমাদের মতো অফিসে রিক্রুটমেন্টে রাখা জিয়াউল উচিত হাসান কিনা চাকরিচ্যুত হয়েছে, এটা ঠিক আছে, এবং আমি মনে করতেছি সে এখনো দেশ থেকে পালায়নি এবং সে ইনশাল্লাহ ধরা পড়বে, এবং তাকে বিচারের মুখোমুখি হইতেই হবে। জিয়াউল হাসান এখনো দেশে আছে এবং সে ধরা পড়বে ইনশাল্লাহ। বাকি যারা যেটুক করেছে বিচার হবে, কিন্তু আগে আপনাদেরকে ইন্টারিম গভর্নমেন্টটা হতে দিতে হবে। ইন্টারিম গভর্নমেন্টটা হোক, আস্তে আস্তে সবকিছুর বিচার হবে। আপনারা সবাই জানেন যে আয়নাঘর থেকে অলরেডি যারা বন্দী ছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। সমস্ত অন্যায় অবিচারের, বাট আপনি সবগুলো একসাথে পারবেন না, কারণ এই মুহূর্তে দেশে কোনো অ্যাডমিনিস্ট্রেশন অলমোস্ট নাই, দেশে কোনো গভর্নমেন্ট নাই। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে গো টু দ্য নর্মাল লাইফ, বাট এখনো যে পরিমাণ গুজব এবং সিচুয়েশনটা এমন ভাবে কিছু গুজব ছড়াচ্ছে বা ইন্টারনেটে, যেগুলো অ্যাকচুয়ালি দেশে শুধু কেওয়াসি তৈরি করবে। আমি শুধু আমার কথা যদি বিশ্বাস করে থাকেন, আমি আপনাকে শুধু এটা বলতে চাই যে আপনারা সেনাবাহিনীতে একটা রদবদল নিয়ে কথা বলতেই পারেন, এখানে অনেক কথা বলা যায়, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশ এখন একটা চরম ক্রাইসিস, সাংবিধানিক ক্রাইসিস থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্রাইসিস। এর মধ্যে এক পার্টি, মানে আপনাকে শুধু একটা জিনিস বলি, ইন্ডিয়া কোনো কিছু করছে না, ইন্ডিয়া বাংলাদেশে এখন কোনো কিছু করতেছে না। ইন্ডিয়া পাতলুন মানে গোছানো নিয়ে ব্যস্ত আছে। এখানে বিদেশি রাষ্ট্রের প্রভাব আছে, যারা ইন্ডিয়াকে রহিত করছে। ইন্ডিয়া এখানে কোনো করবে না, ইন্ডিয়া এখানে কোনো নাক গলাবে না এখন পর্যন্ত, না, অ্যাটলিস্ট ইন্টারিম গভর্নমেন্টটা হওয়ার আগ পর্যন্ত। সেনাবাহিনীর যে রদবদলটা দেখেছেন, এটা
আপাত মুহূর্তে আপনার মনে হতে পারে যে এই জিনিসটা সঠিক হয় নাই, কারণ এদের অনেকের নাম শুনছি তারা ইয়াতে ছিল। বাট এখন বুঝতে হবে যে এই মুহূর্তে বাংলাদেশে কোনো পুলিশের কোনো ইয়া নাই, পুলিশের থানাগুলা নাই, কোনো অ্যাডমিনিস্ট্রেশন নাই, বিজিবি নাই। এই মুহূর্তে সেনাবাহিনী একা সবকিছু হ্যান্ডেল করতে পারবে না। এই মুহূর্তে ঘর ঘর গোছানোর টাইম না সেনাবাহিনী। সকালে আমি শুনেছি যে সকালে প্রায় একটা ফ্লাইটে 100+ কমান্ডো ঢাকা এসেছে, আরো আসতেছে, এবং তারা সিচুয়েশন শুধু একা আর্মিকে এই সবকিছুতে দৌড়ায় পারবে না। সো এই মুহূর্তে আপনাদেরকে আর্মির উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, কারণ আমি বিশ্বাস স্থাপন করেছি। এবং আপনারা মনে রাখবেন, এই যে সবাই যে জুজুর ভয় দেখাচ্ছে, ভারত চলে যাচ্ছে, এই যে এয়ারপোর্টে অনেকগুলা এইগুলো হচ্ছে এয়ারপোর্টে যে ইমিগ্রেশন পুলিশের ড্রেস সম্ভবত এগুলা, এই যে এই পুলিশগুলো যে দৌড়াচ্ছে বা আর্ম পুলিশ ব্যাটালিয়ন, এইগুলো, এই ভিডিওটা পুরনো ভিডিও। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন মেজর জেনারেল জিয়াউল আহসান কত বড় একজন মাফিয়া ছিলেন। গত সরকার থাকা অবস্থায় তিনি যত ঘটনা করেছেন, যত অন্যায় করেছেন, এবার সেই সকল অন্যায়গুলো আস্তে আস্তে বের হতে শুরু হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কী মনে হয়েছে, তবে কি এই মাফিয়াকে ফাঁসির নির্দেশ দেওয়া উচিত, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।